ফিরে এলাম বিরতির পরে। আমি শুভজিৎ আপনার কাছে আসবো, যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে, এবং আমি আপনাকে যে কথাটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু যে কার্তিক মহারাজদের মতন যারা রাজনীতি করতে চান করুন, তাতে আপত্তি নেই, কিন্তু সেটা একেবারে ব্যাজ লাগিয়ে হোক, অর্থাৎ প্রকাশ্যে আসুক যে হ্যাঁ আমরা রাজনীতি করছি, যেটা উত্তরপ্রদেশে হয়ে থাকে। এই রাজ্যে তো এই ধরনের নজির নেই সাধারণত। দেখুন, কে ব্যাজ লাগিয়ে রাজনীতি করবে আর কে ব্যাচের পিছন থেকে রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটাও ঠিক, আমি আবারও বলবো এক জায়গা থেকে, যদি ইনি যার কথা উল্লেখ করছেন, আপনারা যার কথা বলছেন, যেই যার ছবি দেখাচ্ছেন, তিনি যদি এরকম ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, যে অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন বা আমাদের দেশের বিরোধী দলের নেতা উনি তাদেরকে সাপোর্ট করছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা রাজনৈতিক মঞ্চে বলে এটার কোনো সলিউশন হয় না। এরা যারা, কোনো লোক যদি ধর্মীয় মৌলবাদকে প্রচার করার চেষ্টা করে, যে কোনো ধর্মের, সেটা সবুজ রং হতে পারে, গেরুয়া রং হতে পারে, তাহলে তার বিরুদ্ধে স্ট্রিক্ট পুলিশকে দিয়ে বা অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে অ্যাকশন নেওয়া উচিত। আর নিশ্চিতভাবে যদি এই ধরনের লোকেরা যদি এই ধরনের কার্যকলাপ করে, নিশ্চিত খালি ভোটের আগে করবে না, তারা ভোটের অনেক আগে থেকে এই ধরনের ঘটনা বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে এদেরকে ধরা যেত। কিন্তু এখানে প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা কি জানেন, আসলে এই পশ্চিমবাংলার মাটিতে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্ষমতায় থেকেছে, কিন্তু কখনো দেখিনি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ময়দানে কেউ ফায়দা করার চেষ্টা করবে। আসলে অসুবিধা কোথায় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসে কি করলেন, উনি বললেন ইমামদের ভাতা দেবো। এবার ইমামদের যখন ভাতা দেওয়া শুরু করলেন, তখন পুরোহিতরা অন্য দিক দিয়ে একটা অন্য সাইডে গল্প উঠলো, পুরোহিত ভাতা দেওয়া শুরু হলো। কিন্তু এই পশ্চিমবাংলার সব মুসলিম ইমাম নয়, মানে সব মুসলিমরা ইমাম নয়, আবার সব হিন্দুরা পুরোহিত নয়। তাহলে আক্ষরিক অর্থে উনি যদি বলতেন যে মুসলিমদের ইমাম বা হিন্দুদের পুরোহিত না দেখে আমি চাকরি দেবো, আমি কাজ দেবো, আমি সাধারণ বেকারদের যুবকদের ভাতা দেবো, তাহলে সেটা এই জায়গায় চলে যেত না। আসলে এখন বিজেপি তো করবেই। এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন যে তৃণমূল এই দুর্গাপূজা দিয়েছে, অসুবিধা নেই। উনি দুর্গাপুজোয় যদি ক্লাবদেরকে টাকা দেওয়া শুরু করে, এবার আজকে উনি যদি 50,000 টাকা দেয়, বিজেপি কালকে 1 লাখ টাকা দেবে। এবার এক একটা ধর্ম যদি আপনি কত ধর্মকে দেবেন, সেকুলার মানে কি, আপনি সব ধর্ম থেকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করবেন অ্যাজ আ স্টেট মেশিনারি। আবারও বলছি, আপনার ব্যক্তিগত কি ওরিয়েন্টেশন সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে আপনি এখানে একটা নির্দিষ্ট স্টেটের মাথায় বসে থেকে আপনি 2-1টা ধর্মকে পাত্তা দেবেন, আর বাকি ধর্ম তাহলে কোথায় যাবে? আসলে এই ধরনের কম্পিটিটিভ কমিউনালিজম যেটা তৃণমূল এবং বিজেপি করছে, আক্ষরিক অর্থে এটাই বাংলার রাজনীতিকে নোংরার দিকে নিয়ে যাচ্ছে। বেশ, বসুন্ধরা উত্তর। না, আমি বলতে চাইছি ধরুন প্রগতিশীল গণতান্ত্রিক, এটা হচ্ছে বামপন্থীদের স্লোগান। তো সেই প্রগতিশীল আর সেই গণতান্ত্রিক গোষ্ঠী তারা যখন সরকারে এলো, আপনি বলুন তখন তারা কি করে মাদ্রাসাকে পয়সা দিল? তারা কেন সেই রিস্কটা নিয়ে বলতে পারলেন না যে মাদ্রাসাকে পয়সা দেব না, মাদ্রাসাকে আমরা একটা যে পড়াশোনার ব্যবস্থাটা চলছে মাদ্রাসার আলাদা বোর্ড থাকবে না, যে বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড আছে সবাই সেই একই বোর্ডে পড়াশোনা করবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাদ্রাসাকে গঠন করতে দেওয়া হয়েছিল বুদ্ধদেব বাবুর আমলে, সেটাতে কিছু অসুবিধা হয়নি। আর ওনাদের যে সংখ্যালঘু ভোট ওনাদের থেকে সরে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে সাচার কমিশনের রিপোর্ট। সাচার কমিশনের রিপোর্ট দেখলে পরে বোঝা যায় যে সংখ্যালঘুদের কি অবস্থাটা ছিল। চাকরি বললেই চাকরি পাওয়া যায় না যখন, হ্যাঁ, আর সাচার কমিশনের রিপোর্ট যদি আজকে সাচার কমিশনকে শেষ নিয়োগ করা হয়, তাহলে আপনাদের থেকে অবস্থাটা উন্নতি ঘটেছে। আপনি বলুন মাদ্রাসায় শেষ কবে নিয়োগ হয়েছিল? মাদ্রাসার ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, নিশ্চয়ই আপনি জানেন চাকরি প্রার্থীদের আন্দোলনের পাশাপাশি। দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, ভোটারের সংখ্যা বেশি, যেখানে হিন্দুদের সংখ্যা কম বা সেরকম আছে, সেই জায়গায় মার্ক্সবাদীদের থেকে সংখ্যালঘু প্রার্থীর দেয়ার যে ট্রেন্ড, এটা কিন্তু সিপিএম আমলেই তৈরি হয়েছে। যখন কংগ্রেস ছিল তখন কিন্তু এই ট্রেন্ড ছিল না, যে কোনো যেখানে সংখ্যালঘুর ভোটার সংখ্যা বেশি সেইখানে সংখ্যালঘু প্রার্থীকে দেয়া, যেখানে দলিত সংখ্যা সেখানে দলিত প্রার্থীকে দেওয়া, এই ধরনের ঘটনাটা কিন্তু বামপন্থীদের ট্রেন্ড, এটা বামপন্থীরা প্রথম শুরু করে। আমাদের এই কাছেই চত্বর, পার্ক সার্কাস চত্বর, কোয়েস্ট মল যেখানে আছে, চত্বরে দীর্ঘদিনের আমাদের কাউন্সিলর ছিল নিবেদিতা শর্মা। ঘটনাচক্রে এখন উনি অন্য দলে আছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু উনি নাম শুনে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই এটা সংখ্যালঘু কোন এলাকা, ওখানে সংখ্যালঘু নিবেদিতা শর্মা সুশীল শর্মার ভাই, নিবেদিতা শর্মা আরএসপি না, আমি সিপিএম এর কথা বলছি। আমি সিপিএম এর কথা বলছি। আমি কি বলবো দিদি, আপনি তো বামপন্থী বললেন। না, আমি বামপন্থীদের কথা বলছি, কিন্তু আপনি তো বামপন্থী বললেন দিদি। হ্যাঁ, আমি অবশ্যই বামপন্থীদের কথা বলছি, কিন্তু
একখানা একটি মিউনিসিপ্যালিটি ভোটের আপনি বলছেন সেটা ত্রিদীপ চৌধুরী আপনাদের এত বড় ত্রিদীপ চৌধুরী কোন দল করতেন? হ্যাঁ, তো ত্রিদীপ চৌধুরীর এগেইনস্টে কংগ্রেস, ত্রিদীপ চৌধুরী কোন দল করতেন? না দিদি, আপনি তো জানেন তো তিনটে পর্যন্ত ভোট পার্সেন্টেজ তিনটে পর্যন্ত চলে এসেছে। এটা দর্শকদের জানিয়ে দিই বসুন্ধরা প্লিজ। তিনটে পর্যন্ত রাজ্যে ভোটের হার 62.72%, 62.72% ভোটের হার তিনটে পর্যন্ত। বনগাঁয় ভোট পড়েছে 61.83%, ব্যারাকপুরে ভোট পড়েছে 55.34%। তিনটে পর্যন্ত রাজ্যে ভোটের হার। হাওড়াতে ভোট পড়েছে 58.81%, উলুবেড়িয়াতে 66.45%, শ্রীরামপুরে সেখানে ভোট পড়েছে 63.05%, হুগলিতে 65.01%, আরামবাগে 67.12%। সবচেয়ে কম ভোট পড়েছে ব্যারাকপুরে এবং সবচেয়ে বেশি এখনো পর্যন্ত ভোট পড়েছে আরামবাগে। তিনটে পর্যন্ত রাজ্যে ভোটের হার 62.72%, বনগাঁয় 61.83% ভোট পড়েছে, ব্যারাকপুরে 55.34%, হাওড়াতে 58.81%, উলুবেড়িয়ায় 66.45%, শ্রীরামপুরে 63.05%, হুগলিতে 65.01%, আরামবাগে 67.12%। সবচেয়ে কম ভোট পড়েছে ব্যারাকপুরে, বেশি ভোট পড়েছে আরামবাগে। আমি বসুন্ধরা আপনার কাছে আসবো। এই আরামবাগ কেন্দ্র গতবার খুব কষ্টে তৃণমূল কংগ্রেস জিততে পেরেছিল, এবার কিন্তু অনেকেই বলছিলেন কারণ এবং যা বিধানসভা ভোটের যা ফলাফল, কি মনে হয় এবং এখনো পর্যন্ত ভোট পার্সেন্টেজে অনেক বেশি ভোট পড়েছে আরামবাগে, সবচেয়ে বেশি ভোট পড়েছে তিনটে পর্যন্ত। আপনারা এই আসনটাকে কিভাবে দেখছেন? যদিও গতবারে সিটিং এমপিকে আপনারা সরিয়ে মিতালি বাগকে প্রার্থী করেছেন, এবার জনসংযোগ অনেক বেশি, অনেক একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা একজন মহিলা, তো মনে হয়েছে এবং অ্যাকসেপ্টেডও, জেলার নেতৃত্বের কাছে ওনার অ্যাকসেপ্টেন্সও আছে, সে কারণে মিতালিদিকে প্রার্থী করা হয়েছে। আর আরামবাগ এবার আমাদের জেতার সম্ভাবনা খুব বেশি, কারণ পুরো হুগলি জুড়ে যে ধরনের একটা চেষ্টা তৈরি করা হয়েছে, ধর্মীয় মেরুকরণের একটা প্রবল চেষ্টা তৈরি করা হয়েছে, নানান রকম মন্দিরগুলির হঠাৎ অতিরিক্ত জাগরণ তৈরি হয়েছে, এগুলোর বিরুদ্ধে মানুষ একটা সরাসরি তার প্রতিফলন দেখা যাবে ভোটে। সুতরাং আমরা বিধানসভা ভোটের ফল কিংবা আমরা দেখলাম অপরূপা পোদ্দার তিনি প্রচার সভায় উঠতে গেলেন, তাকে উঠতে দেওয়া হলো না, খোদ মুখ্যমন্ত্রীর সভাতে তিনি যেতে পারলেন না, তাকে প্রার্থী করা হলো না, এই ফ্যাক্টরগুলো কোনো কাজ করবে না বলছেন? না, দেখুন এই যে একটা লিস্ট তৈরি হয় যে কোন কোন লোক থাকবেন ওই সভাতে, মঞ্চে কারা উঠতে পারবেন না, সেইখানে এত বড় একটা কর্মযজ্ঞে হয়তো কোনো একটা ভুল ত্রুটি হয়েছে, কিন্তু এটা খুব মোটিভেটেড, এটা খুব প্ল্যানফুল, এটা আমার মনে হয় না। কিছু একটু ভুল ত্রুটি হয়, যে কিছু একটা গন্ডগোল হয়, সিকিউরিটির ফাঁদে অনেক সময় পড়ে যাওয়া যায়, কিন্তু তাই বলি যে তিনি দল থেকে চলে গেছেন, দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, ব্যাপারটা এরকম নয়। বেশ, আমি শুভজিৎ, আপনি কিভাবে দেখেন এই কেন্দ্রকে? বিপ্লব কুমার মিত্র, আপনাদের স্ট্যাটিস্টিক্স দেখা যায় সেক্ষেত্রে এই কেন্দ্রে সব থেকে বেশিবার আমরাই জিতেছি। হয়তো হতে পারে 2019 এবং 2021-এর নির্বাচনে তৃণমূল এবং বিজেপি ফলাফল আমাদের থেকে ভালো করেছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স তো কথা বলে। এর পাশাপাশি পঞ্চায়েতের নির্বাচন আছে, দীর্ঘদিনের লড়াই 21-এর পরবর্তীকালে রাজ্যে বিজেপি বিরোধী থাকা সত্ত্বেও যে অল্টারনেটিভ ভয়েস হিসেবে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীরা যেভাবে একটা প্রশ্ন আমরা দেখলাম, এই যে ডিওয়াইএফআই এর যে ব্রিগেড হলো সেখানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল এবং কোথাও গিয়ে দেখা যায় যে পরিমাণ ভিড় হয় সভা সমিতিগুলোতে, সেটা ভোট বাক্সে তার রিফ্লেক্ট হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে এটা গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে। না, মানে আই ডিফার টু দ্যাট। কারণ কি দেখুন, ব্রিগেডে হার্ডলি আপনার খুব যেটা ম্যাসিভ জমায়েত আমরা বলি সেটা 8-9 লাখ লোক বা 10 লাখ লোক আসে, কিন্তু যদি সব থেকে কম ভোটও বামপন্থীরা পেয়ে থাকে 21 সালের নির্বাচনে, সেটাও প্রায় 40 লাখের কাছাকাছি। তো এটা এভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করা যায় না, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই এক্ষুনি বলছেন স্ট্যাটিস্টিক্স কথা বলবে, এক্ষুনি বলছেন স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করা যায় না, এটা বললাম না আমি, বললাম এই রেশিও দিয়ে বিচার করা যায়। সত্যি কথা বলুন, স্ট্যাটিস্টিক্স দিয়ে সত্যি বিচার করা যায় না। না দিদি, আমি সত্যি বিচার করা যায় না। স্ট্যাটিস্টিক্স চিরদিন আমি রেশিওর কথা বললাম, কিন্তু আপনাদের একটা এমপি ছিল
আপনারা একটা এমপি ছিল, আপনারা 19টা এমপি হয়েছেন, হ্যাঁ, এটা কোনো কথা কোন হলো? এক্ষেত্রে কি এটা তাহলে কোনো কথা হলো? তৃণমূল আপনাদের সামনে দৃষ্টান্ত? হতেই পারে। এক্ষেত্রে তৃণমূল আপনাদের সামনে দৃষ্টান্ত হয় তো, হয় কি হয় না? বাস্তব তো হয়েছে, আমি বলছি হয়েছে একটা নিশ্চয়ই। এমপি ছিল তৃণমূলের, হ্যাঁ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ছিল, শুধু। ওদের 19টা এমপি হলো 2009 সালের ইলেকশনে। তো কে বলতে পারে এখন তৃণমূল 22 জন। 220টা সেটা প্রায় কাছাকাছি। স্ট্যাটিস্টিক্স কোথায় বলেছে? আমি কি বললাম যে মাঠে না, না, আমি বলছি সেক্ষেত্রে কি এখন তাহলে তৃণমূল কংগ্রেস আপনাদের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদাহরণটি আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় বা মানে আপনারা অনুপ্রেরণা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে? এটা অতীতে যে পঞ্চায়েত নির্বাচন তাহলে কি মডেল না? পঞ্চায়েত নির্বাচনে আমরা 6500 বুথে জিতলাম। কি করে জিতলাম? আমরা জিতলাম 600টা বুথে। বিধানসভা নিরিখে যদি দেখা যায় সেখানেও বলেন পঞ্চায়েত নির্বাচনে ভোটই দিতে দেননি, তার মধ্যে শাসক দল, তার মধ্যে 6.5 জিতলাম। তাহলে নির্বাচন যদি ঠিকভাবে সব জায়গায় হতো তাহলে কত জিততাম? এটাই তো প্রশ্ন আমার। আপনারা তো প্রচারে গিয়েছেন এবং এবার অনেক বেশি ইয়াং ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে, কিন্তু এই ইয়াং ক্যান্ডিডেটদের কোথায় বাধা হচ্ছে বলে মনে হয়? এই যে 34 বছরের একটা ইতিহাস, সেটাকে ফেস করা সবচেয়ে বেশি কঠিন হচ্ছে। যে বামেদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো, সেগুলো এখনো মানুষের মন থেকে দূর হয়। 2016 বা 2011 যদি নির্বাচন হতো তাহলে নিশ্চিতভাবে 34 বছরের একটা 2011 তো নির্বাচন হয়নি। না না, সেটার কথা বললাম না, কি বুঝলেন না কথা? কি বলছেন? আপনি বললেন 2011 বা 2016 যদি 2011 নির্বাচন হতো, আচ্ছা 2024 এর কথা বলছি তো আমরা। এটা যদি 2011 বা 2016 নির্বাচন হতো তাহলে নিশ্চিতভাবে 34 বছরের একটা প্রভাব থাকতো, স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। কিন্তু 34 বছরের পরও মানুষ একটা 13 বছরের তৃণমূলের সরকার দেখেছে। এখন যারা নতুন প্রজন্ম, যারা প্রথমবার ভোট দিতে তারপরেও তো বামেরা শূন্য, তারা নতুন কোনো কিছুতে ফ্রেশ দেখতে পাচ্ছে। তারা তো দেখতে পাচ্ছে মিটিং মিছিলে বামপন্থীদের সংখ্যা বাড়ছে। তারা তো দেখতে পাচ্ছে পঞ্চায়েতে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে। আমি সেটাই বলছি, এই যে মিটিং মিছিলে বামপন্থীদের সংখ্যা বাড়ছে, সেটা ভোট বাক্সে কেন ট্রান্সফার হচ্ছে? তো পঞ্চায়েত থেকে তো বিজেপির ভোট বাক্সে খেলা করা শুরু হয়েছে। বিজেপি সেকেন্ডে ছিল তো। 2021 সালে তৃণমূল ওয়াজ দ্য ফার্স্ট পার্টি। 2021 সালে তৃণমূল ওয়াজ দ্য ফার্স্ট পার্টি, বিজেপি ওয়াজ সেকেন্ড পার্টি। স্ট্যাটিস্টিক্স এর নিরিখে আপনারা আবার স্ট্যাটিস্টিক্স কথা তুললেন, কিন্তু যদি দেখা যায় আমি শেষ করব, 10% বামপন্থী হয়ে গেল 21%, আর বিজেপি 2011 যাই। ও বলছে 2011 কথা। তো 2011-তে যখন সিএম যাদবপুর অঞ্চলে প্রার্থী ছিলেন, সেই সময় উনি নিজে জিততে পারেননি। সেই সময় সাংঘাতিক ভাবে ওনার সঙ্গে লোক হেঁটেছে, চারদিকে মিছিলে মিছিলে লালে লাল হয়েছে। সরকারটা হয়ে গেছে, আপনারা তো সরকার দিয়ে সিএম হয়ে গেছে, সেটা বলুন দিদি। কিন্তু উনি কিন্তু জিতে আসতে পারেননি। এখানে শেষ করতে হবে।